অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো, এএফপিকে প্রধান উপদেষ্টা। আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ছিল, হাইকোর্টের রায়। 13.5 ঘণ্টা পর সড়ক থেকে হাসপাতালে, ছাত্র গণঅভ্যুত্থানে আহতরা। আজ দুপুরে সচিবালয়ে আলোচনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন দেয়া হবে। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে এএফপিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সংস্কার কাজে দেশের সবাইকে এক হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আশরাফ শুভর রিপোর্ট। জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29 অংশ নিতে আজারবাইজান সফর করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সম্মেলনের ফাঁকে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশের নির্বাচন কবে হবে এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন, রাষ্ট্র সংস্কারের গতির উপর নির্ভর করছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টা জানান, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতগুলোতে সংস্কার প্রয়োজন। প্রতিশ্রুতি অনুযায়ী দেশকে ভোটের জন্য প্রস্তুত করা মাত্রই নির্বাচন দেয়া হবে। That's a promise that we made that as soon as we are ready we'll have the elections so the elected people can take over, run the country. তবে দ্রুত সংস্কার কাজ শেষ করার জন্য দেশবাসীর প্রতি ঐক্যের ডাক দেন ডক্টর ইউনুস। তার সরকারের মেয়াদ কতদিন থাকবে এমন প্রশ্নে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করাই তাদের লক্ষ্য। এছাড়া দেশের বিভিন্ন সেক্টরে অস্থিতিশীলতা সমাধান করে তার সরকার শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। আশরাফ শুভ, 21 টেলিভিশন। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সৌজন্য দেখা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। কর্মসূচির ধারাবাহিকতায় দেখা করেন আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে। শুভেচ্ছা বিনিময় শেষে পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন দুই দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং চলমান সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন আজারবাইজানের প্রেসিডেন্ট। কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 এর 9 ধারায় দায়মুক্তি অবৈধ ছিল। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 এর 9 ধারায় দায়মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলের শুনানি শেষে গত 7 নভেম্বর বৃহস্পতিবার রায়ের দিন ঠিক করে হাইকোর্ট। গত 2 সেপ্টেম্বর কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 এর 9 ধারায় দায়মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। দাবি পূরণের আশ্বাসে প্রায় 13.5 ঘণ্টা পর সড়ক থেকে হাসপাতালে ফিরেছেন ছাত্র গণঅভ্যুত্থানে আহতরা। চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে বিক্ষুব্ধ আহত ব্যক্তিদের শান্ত করতে শেষ রাতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনের সড়কে ছুটে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন বিশেষ সহকারী। আজ দুপুরে বৈঠক করে ডিসেম্বরের মধ্যে পুনর্বাসন পরিকল্পনার কথা জানান তারা। মানিক শিকদারের রিপোর্ট। মধ্যরাতে হাসপাতালের বিছানা ছেড়ে এভাবেই রাজপথে অবস্থান জাতীয় অর্থোপেডিক হাসপাতালের রোগীদের।
কারো হাত নেই, পা নেই, কেউ হারিয়েছেন চোখ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের ৩ মাস পার হলেও সুচিকিৎসা থেকে বঞ্চিত এসব রোগীরা। আমরা যে দাবিগুলো ওনাদেরকে অলরেডি জানাইছি, সেই দাবিগুলোর কোনো একটারও প্রতিফলন পাচ্ছি না। আমরা আমাদেরকে বিভিন্ন আশ্বাস দিচ্ছে, আমাদেরকে বাস্তবে কিছুই করতে পারতেছে না। আজকে আমাদের পিঠ দেওয়ালের সাথে ঠেকে গেছে। স্বাস্থ্য উপদেষ্টা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ৩ উপদেষ্টার কাছে তাদের দাবি তুলে ধরতেই এভাবেই দীর্ঘ প্রতীক্ষা। কথা কাজে ওরকম মিল নেই দেখে এই জন্য আজকে মনে করেন যে আমরা আবার দেখা যাইতেছে খাতা কলমে একটা স্টেটমেন্ট চাই। তারা আসুক, তাদের কাছে বলবো তারা নিজের এখানে এসে শুনুক। রাত 12টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ রোগীদের শান্ত করতে ব্যর্থ হন। আওয়ামী লীগ সব জায়গায় প্রচার করছে যে দেখো আজ তারা স্বাধীন করছিল দেশ, আগেই তো ভালো ছিল। এখন এইটা জায়গাটা আসলে আমরা আমাদের নিজেদের আসলে খারাপ লাগে। দাবি না মানা পর্যন্ত হাসপাতালে ফিরবেন না বলে জানায় আন্দোলনকারীরা। অনেক আহত আছে, আহতদের অভিভাবক আছে, সবাই এখানে থাকবে। ওনারা আসুক, 2 ঘন্টা 3 ঘন্টা লাগে আমরা ওয়েট করব। অবশেষে রাত 3টার দিকে হাসপাতাল গেটে আসেন আসিফ নজরুল সহ সরকারের 4 উপদেষ্টা। একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে, জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে, কারা পেয়েছে কারা পায়নি, কোথায় আমাদের সমস্যা হয়েছে সবকিছু আমাদের জানতে হবে। আমাদের এটা দেখে ভালো লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে আছেন। সচিবালয়ে আলোচনার আহ্বান জানিয়ে একটি রূপরেখা প্রণয়নের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে পুনর্বাসনের আশ্বাস দেন উপদেষ্টারা। আপনারা আলোচনায় বসেন, কথা শুনেন, আপনাদের কথাগুলো যাতে কার্যকরভাবে এটা বাস্তবায়নের সুযোগ তৈরি, এই সুযোগটুকু আমাদেরকে দেন। আপনাদের মধ্য থেকেও আপনারা প্রতিনিধি দিবেন এটা বাস্তবায়নটা মনিটর করার জন্য। বুধবার দুপুরে স্বাস্থ্য উপদেষ্টা কয়েকজন রোগীর সাথে দেখা করে বাকিদের এড়িয়ে যাওয়ায় শুরু হয় ক্ষোভ। আটকে দেয়া হয় স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি। এরপর আহত রোগীরা অবস্থান নেয় পঙ্গু হাসপাতালের সামনের সড়কে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ইসরায়েলের সেনা সদরে হিজবুল্লাহর হামলা। আবারও আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের সেনাবাহিনীর সদর দপ্তর এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রথমবারের মতো হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রাজধানী তেল আবিবের কেন্দ্রে চালকবিহীন ড্রোন দিয়ে এইসব হামলা চালানো হয়। এদিকে গাজায় একদিনে 33 জনকে হত্যা করেছে ইসরায়েলের সেনারা। পাশাপাশি লেবাননের বৈরুত সহ বিভিন্ন জায়গায় হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। আশরাফ শুভর রিপোর্ট। বুধবার রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন জায়গায় বেজে ওঠে সাইরেন। লেবানন থেকে ছোড়া রকেট ও ড্রোনের ফুলকি দেখা যায় ইসরায়েলের আকাশে। এদিন তেল আবিবের কেন্দ্রে অবস্থিত কিরিয়া সামরিক ঘাঁটি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ অন্তত 26টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করে হিজবুল্লাহ। এছাড়া রকেট ছোড়া হয় ইসরায়েলের উত্তরাঞ্চলেও। দক্ষিণ লেবাননের স্থল অভিযানে থাকা আরও 6 সেনা নিহতের খবর দিয়েছে আইডিএফ। হামলার পর লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে ইসরায়েলের বিরুদ্ধে বিজয় অর্জনের হুঁশিয়ারি দেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। পাল্টা জবাবে লেবাননের রাজধানী বৈরুত ও সিরিয়া সীমান্তবর্তী এলাকায় হামলা চালায় ইসরায়েল। লক্ষ্যবস্তুতে পরিণত করে বেশ কিছু আবাসিক ভবন। এদিকে গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহুর সেনারা। জামালিয়ার একটি আবাসিক ভবন বোমা দিয়ে গুঁড়িয়ে দেয় আইডিএফ। হামলা চালানো হয় মাগজি ও নুসেইরাত শরণার্থী শিবিরে। এ অবস্থায় গাজার উত্তরাঞ্চলে পর্যাপ্ত ত্রাণ সহায়তা না ঢুকতে দেয়ায় আরও তীব্র হচ্ছে মানবিক সংকট। দুর্ভিক্ষ এড়াতে প্রতিদিন 500 ট্রাকের চাহিদা থাকলেও গেল 24 ঘন্টায় মাত্র 30 ট্রাক ত্রাণ সহায়তা প্রবেশ করেছে অঞ্চলটিতে। এদিকে গাজায় ইসরায়েল তার লক্ষ্য পূরণ করেছে জানিয়ে তেল আবিবের প্রতি দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। অপরদিকে গাজায় সম্ভাব্য আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের সাথে রাজনৈতিক সংলাপ স্থগিত করার প্রস্তাব দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। আশরাফ শুভ, 21 টেলিভিশন,
শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো, এএফপিকে প্রধান উপদেষ্টা।